রাত এখন ঠিক 11টা। বাগানের এক কোণে চেয়ারটায় এখনো নিঃশব্দে বসে আছে সোলেমান। চারিপাশটা নিঝুম। 10টা পেরোনোর কিছু পরে ইব্রাহিম রুমে ফিরে গিয়েছিল, কিন্তু সোলেমান আর যায়নি। সময়ের ভার যেন তাকে চেয়ার থেকে তুলতেই চায় না। তবুও কিছুক্ষণ চুপচাপ বসে থেকে একসময় সে চোখ বন্ধ করে দীর্ঘ একটা শ্বাস ফেলে। তার মন বলে মেহরিন হয়তো এখন ঘুমিয়ে পড়েছে। ভাবনার শেষে ধীর পায়ে উঠে দাঁড়ায় সে। সামনের টেবিল থেকে ফোনটা হাতে নেয়, তারপর নিঃশব্দে রুমের দিকে রওনা হয়। রুমে ঢুকতেই চোখে পড়ে বিছানার একপাশে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে মেহরিন। হয়তো সোলেমানের জন্য অপেক্ষা করতে ঘুমিয়ে পড়েছে সে। সোলেমানের ঠোঁটের কোণে একরাশ কষ্টমাখা দীর্ঘশ্বাস, তার চোখে অনুচ্চারিত একটা অপরাধবোধ। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফিরে এসে কিছুক্ষণ মেহরিনকে তাকিয়ে দেখে সে। নিঃশব্দ ঘুমের মতো শান্ত কিছু কি হয়? সোলেমান মনে পড়ল মেহরিনকে এখনও তার প্রাপ্য জিনিসটা দেয়নি সে। আজ দিয়ে দেওয়া উচিত। সেজন্য আলমারির দিকে এগিয়ে গেল। আলমারির পাল্লাটা খুলে সোলেমানের জামা কাপড়ের পেছনে থাকা বোর্ডে হালকা করে ফিঙ্গার ছোঁয়াতে ছোট্ট একটা দরজা খুলে গেল। সোলেমান সেই দরজা দিয়ে হাত ঢুকালো। হাতের সাথে কাঠের বাক্সের ছোঁয়া লাগতে সোলেমান সেই বাক্স বের করে আনলো। তারপর আলমারির পাল্লাটা বন্ধ করে বাক্সটা হাতে করে টেবিলের দিকে এগিয়ে গিয়ে টেবিলে রাখলো। আজ অনেকগুলো বছর পর সোলেমান বাক্সটা হাতে নিয়েছে। শরীরে কেমন একটা অস্বস্তি হচ্ছে। সোলেমান আস্তে ধীরে বাক্সটা খুলল। লাল কাপড়ে মুড়িয়ে রাখা কাঙ্ক্ষিত জিনিসটা সোলেমান বের করে হাতে নিল। নীল পাথরের আংটি। এই আংটির ইতিহাস আজ থেকে প্রায় 125 বছর আগে। তৎকালীন সময়ে সুলতান পরিবারের কর্তা আনোয়ার সুলতানের দাদার বাবা হুমায়ুন সুলতান নিজ হাতে চয়ন করেছিলেন এর পাথর। একটি প্রাচীন মধ্যযুগীয় খনিতে পাওয়া গিয়েছিল এই গাঢ় নীল রঙের দুর্লভ পাথর, যার নাম ছিল লাজুলি। সোনা দিয়ে তৈরি ফ্রেমে পাথরটি বসিয়ে দেওয়া হয়। আংটির ভিতরকার দিকটায় নীল পাথরের নিচে খোদাই করে লেখা হয় ওয়াফাদার, অর্থাৎ বিশ্বস্ত। এই আংটির মূল্য কয়েকশো বিলিয়ন মার্কিন ডলার। এই আংটি বহন করে একমাত্র সুলতান বাড়ির বড় বউরা। এর আগে এই আংটির শেষ মালিক ছিল সোলেমানের মা। এখন এই আংটির বর্তমান মালিক হতে যাচ্ছে মেহরিন। মেহরিনের পর এই আংটির মালিক হবে ভবিষ্যতে সোলেমান। আর মেহরিনের ছেলে হলে সেই ছেলের বিয়ে করে আনা বউ। সোলেমান আংটিটা নিয়ে মেহরিনের দিকে এগিয়ে গেল। মেহরিনের পাশে বসে মেহরিনের মাথায় হাত আলতো করে হাত রেখে ডেকে পড়ল। মেহরিন, শুনছো? একটু উঠবে? ডাক শুনে প্রথমে হালকা করে চোখ মেলে তাকালো। পরক্ষণে সোলেমানের মুখ দেখে তড়িঘড়ি করে উঠে বসলো মেহরিন। মেহরিনের এমন তাড়াহুড়া দেখে সোলেমান বলল, রিল্যাক্স, তাড়াহুড়ো কিছু হয়নি। মেহরিন জামা ঠিক করতে করতে বলে, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আপনি এসেছেন কখন? এই তো কিছুক্ষণ হলো এসেছি। অনেকক্ষণ অপেক্ষা ছিলাম আপনার। দুঃখিত। দুঃখিত বলার কিছু হয়নি। আপনার কি কিছু লাগবে? হুম, তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল আমার। মেহরিন কিছুটা অবাক হলো। কী দেবে উনি? সোলেমান ইশারায় মেহরিনের হাত চাইলো। মেহরিন ডান হাত বাড়িয়ে দিতে চাইলে সোলেমান নিষেধ করে বলে, ডান না বাম? মেহরিন বাম হাত বাড়িয়ে দিল। সোলেমান হাতের তালুতে মেহরিনের হাতটা নিয়ে আংটিটা সযত্নে পরিয়ে দেয়। ঘরের ডিম লাইটের আলোয় আংটিটা চকচক করছে। মেহরিন আংটিটার দিকে তাকিয়ে বলল, কিসের আংটি এটা? সোলেমান মেহরিনের আংটি পরা হাতটা দেখতে দেখতে জবাবে বলল, সুলতানদের আংটি এটা, সুলতান পরিবারের বড় বউদের জন্য। এই আংটির মালিক পর্যায়ক্রমে পরিবর্তন হয়। এই আংটির মালিক আগে আম্মু ছিল, এখন তুমি। সবসময় পরে থাকবে এই আংটিটা, খুলবে না। মেহরিন আংটিটা খুঁটিয়ে দেখতে লাগলো। অসম্ভব সুন্দর আংটিটা। কই, আফিয়া সুলতানের হাতে তো কখনো আংটিটা দেখেনি মেহরিন। উনি কি তাহলে খুলে রেখেছিল আংটিটা? মায়ের হাতে আগে দেখিনি আংটিটা। আংটিটা কি উনি খুলে রেখেছিলেন? বড় বউ ব্যতীত আংটি পরার অধিকার কারণেই, তাই মায়ের হাতে দেখোনি আংটি। কথাটা বলে সোলেমান উঠে দাঁড়ালো। দু হাতে আলতো করে মেহরিনের বাহু ধরে মেহরিনকে দাঁড় করালো। মেহরিন উঠে দাঁড়াতে সোলেমান ওড়নাটা মেহরিনের মাথায় ঠিক করে দিয়ে গালে আলতো করে দু হাত রাখলো। ঠোঁটের কোনায় কিছু একটা বিড়বিড় করে উচ্চারণ করে মেহরিনের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এই প্রথম সোলেমানের ঠোঁটের স্পর্শ পেল মেহরিন। শরীর তার বরফের ন্যায় জমে যাচ্ছে। কি অদ্ভুত সেই স্পর্শ! শরীরের ভেতরটা কাঁপিয়ে তুলে মেহরিন নিজের জামা খামচে ধরে। তারপর মেহরিনকে ছেড়ে দিয়ে মেহরিনের দু হাত ধরে বলে, তোমার রান্নার হাত দারুণ মেহরিন। রান্না করা খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। তোমার হাতে রান্না খাওয়ার টানে কয়েকদিন পর পরই ছুটে আসতে হবে মহাদেবপুরে। মেহরিন লজ্জা পেল এই প্রশংসাটার জন্যই। সে তখন মরিয়া হয়ে যাচ্ছিল শোনার জন্যে, আর এখন শুনে কেমন লজ্জা পাচ্ছে। সোলেমান মূলত লোক দেখিয়ে কারো প্রশংসা করতে পছন্দ করে না। বইয়ের প্রশংসা তো নয়, তার যখন বলার দরকার মনে পড়বে তখন বলবে। সোলেমান মেহরিনকে নিয়ে বিছানায় বসে নরম গলায় জিজ্ঞাসা করলো, রাগ হয় না আমার উপর তোমার মেহরিন? মেহরিন সোলেমানের চোখের দিকে চেয়ে মিষ্টি মুখে বলল, আহা, কেন? জানি না। তুমি কি জানো তাহলে? কিছুই জানি না। আমার মতন এই পুষ্টিতে তোমাকে ডিজার্ভ করে না, এটাই মানো। হঠাৎ এই কথা বলছেন যে? আমি কি আপনাকে ডিজার্ভ করি না? আমার থেকেও বেটার ডিজার্ভ করো তুমি মেহরিন। আমি তো বেটার কাউকে চাই না।
আমি আমার এই বেস্টকে নিয়ে সারা জীবন থাকতে চাই। ভালোটা হলো বেশি ফেলে নাকি আমায়? স্বামী আপনি আমার, ভালোবাসাটা কি দোষের? দোষের না। আমার ভালোবাসার ভাগ চাইছো? চাইলেই পাওয়া যাবে। তাহলে ভেবে চিনতে তারপর ভালোবাসতে এসো আমায়। ভেবে চিন্তে ভালোবাসা হয়? সোলেমান এবার একটু গম্ভীর হয়ে বলল, আমাকে ভালোবাসতে হলে ভেবে চিনতে ভালোবাসতে হবে। সময় নাও, ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। আমার ভালোবাসার ভাগ চাইলে আমার পাপের ভাগটাও কিন্তু আপনা আপনি তোমার নামে চলে আসবে। নিলাম। সময় আহ, তাহলে? আমি মেহরিন তাবাসুম। যেদিন 3 কবুলে আপনাকে গ্রহণ করেছি, সেদিন থেকেই আপনার সব কিছুর অর্ধেক মালিকানা হয়ে গেছি। আজ না হয় আপনার পাপের ভাগও নিজের নামে গ্রহণ করে নিলাম। ভেবে বলছো তো? আমার পাপের ভাগ সইতে পারবে তো? আমার মাথা চুলে থেকেও আমার পাপের সংখ্যা বেশি। পরে পিছিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিবে না তো? মরণ ব্যতীত আপনাকে ছেড়ে দেয়া আমার পক্ষে অসম্ভব। ভালোবাসায় মজে গিয়েছো মেহরিন? হয়তো। চলো ঘুমাবে, রাত অনেক হয়েছে। সোলেমান মেহরিনকে ধরে শুইয়ে দিয়ে চাদর টেনে দিয়ে নিজেও মেহরিনের পাশে শুয়ে পড়ল। পাশাপাশি দুজন বিবাহিত যুগল শুয়ে আছে। তারপরেও তাদের মাঝে বিস্তার দূরত্ব। এই দূরত্ব কে আগে ঘুচাবে, মেহরিন নাকি সোলেমান? মেহরিনের ইচ্ছে করলো একটু সোলেমানের বুকে মাথা রেখে জড়িয়ে ধরার, কিন্তু যেতে পারছে না মেহরিন। একটা গরম শ্বাস ফেলতে আচমকা শরীরে হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল। সোলেমান মেহরিনের কোমরে হাত রেখেছে। মেহরিন ফিরে তাকালো। সোলেমান তার দিকেই তাকিয়ে আছে। দুজনার চোখ একে অপরের দিকে তাকিয়ে আছে। মেহরিনের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। উনি কি কিছু বলবে? এভাবে অদ্ভুতভাবে তাকিয়ে আছে কেন? সোলেমান মেহরিনের কানের কাছে মুখটা নিয়ে বলল, আমার বুকে মাথা রেখে ঘুমালে কোনো সমস্যা হবে? বউ হতো, সমস্যা হতো কথা না। মেহরিন যেন নিজের লোভ পূরণ করার অনুমতিটা পেয়ে গেল। মাথাটা উঁচু করে সোলেমানের বুকে রাখলো। সোলেমানের হৃদয়ের স্পন্দন যেন মেহরিন শুনতে পারছে, কেমন দ্রিম দ্রিম করে পাচ্ছে দ্রুত, ঠিক যেমনটা মেহরিনের হচ্ছে। ওই যে মানুষ নার্ভাস হলে যেমন করে না, ঠিক তেমনই হচ্ছে। সোলেমান আলতো করে জড়িয়ে ধরে হাত ডুবালো মেহরিনের চুলের ভাঁজে। অনুভূতিটা একদমই মন্দ না। এভাবে কাটিয়ে দেওয়া যায় 2টা বছর। সকালে ঘুম থেকে চোখ মেলতে মেহরিন আবিষ্কার করলো নিজেকে সোলেমানের বুকে। ঠিক রাতে যেভাবে ছিল সেভাবে। সোলেমান এখনো ঘুমে। মেহরিন আলতো করে হাত ছাড়িয়ে বিছানা ছেড়ে উঠল। খুলে যাওয়া চুলগুলো হাত খোপা করলো। সোলেমানের ঘুমন্ত চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সোলেমানের ঘুম যেন না ভাঙে সেজন্য জানালার পর্দাগুলো নামিয়ে দিয়ে দরজা চাপে রান্নাঘরে চলে আসলো। আফিয়া সুলতান রান্না করছে। মেহরিন গিয়ে সাহায্য করলো। 9টার দিকে ঘুম ভাঙলো সোলেমানের। আর মোড়া ভেঙে চোখ ডলতে ডলতে বিছানার পাশে তাকালো। মেহরিন নেই। মেয়েটা বুঝে এখন রান্নাঘরে। সোলেমান ফ্রেশ হয়ে নিচে নামলো। আজ বিকেলের দিকে মেহরিনদের বাড়িতে যাবে। শ্বশুর শাশুড়ির জন্য আনা জামা কাপড়গুলো দিয়ে আসবে। নিচে এসে দেখলো মেহরিন খাবার টেবিল সাজাচ্ছে। এইটুকু একটা বাচ্চা মেয়ে, অথচ তার ম্যাচুরিটি হাই লেভেলের। অন্য কোনো মেয়ে মেহরিনের জায়গায় থাকলে সেও কি মেহরিনের মতো এত শান্ত থাকতে পারতো? বোধ হয় না। সোলেমান চেয়ার টেনে বসতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো আনোয়ার সুলতান আর আমিরুল সুলতান। গতকাল সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তাদের আসতে আসতে 1টার মতন বেজে গিয়েছিল, যার কারণে সোলেমানের সাথে তাদের সাক্ষাৎ হয়নি। তবে জেনেছে সোলেমান এসেছে বাড়ি। আমিরুল সুলতান টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে বলল। সোলেমান আমিরুল সুলতানের দিকে তাকালেন। ভালো আছি, তোমরা কেমন আছো? আনোয়ার সুলতান সোলেমানের সামনে চেয়ারে বসে বলল। ভালো আর থাকতে দিলে কখন আমাদের? সোলেমান ভ্রু কুচকালো। কেন, তোমাদের আমি খারাপ ভেবে রেখেছি? তা রাখুনি, তবে ভালোও তো রাখুনি। শুনলাম সেদিন রাতে এসেছিলে, দেখা তো করোনি আমাদের সাথে। সোলেমান স্যান্ডউইচ মুখে দিতে দিতে বলল। বউয়ের সাথে দেখা করতে এসেছিলাম, তোমাদের সাথে নয়। সেজন্য দেখা করার প্রয়োজন বোধ করিনি। সোলেমানের এমন কথা শুনে মেহরিন চকিতে সোলেমানের দিকে তাকালো। রান্নাঘর থেকে আফিয়া সুলতান আসলো জুসের জগ নিয়ে। সোলেমান তার পাশে চেয়ার টেনে বলল। মেহরিন, তুমিও বসো, ব্রেকফাস্ট করে নাও। আর মা, তুমিও। মেহরিন আপত্তি জানিয়ে বলল। আপনারা খেয়ে নিন, পরে খেয়ে নিব আমি। সোলেমান ঘাড় বাঁকিয়ে মেহরিনের দিকে তাকালো। বসতে বলেছি, বসো। মেহরিনের বাম হাত টেনে বসালো সোলেমান। আমিরুল সুলতানের দিকে তাকিয়ে বলল। নিজের বউকে বসতে বলো পাশে, একা একাই খাচ্ছে। দাদার না হয় জোর নেই, তাই বলে কি তোমারও নেই? আমিরুল সুলতান চেয়ার টেনে দিল। আফিয়া সুলতান বসলো চেয়ারে। এর মধ্যে ইব্রাহিম আর রুমাইসাও চলে আসলো। সবাই মিলে ব্রেকফাস্ট করে নিল। ইমনের সারাটা রাত কেটেছে নদীর সামনে খোলা মাঠে। ভোরের আজান আসতে এলোমেলো পায়ে বিধ্বস্ত হয়ে বাসায় ফিরে। এই জীবন তার তৃষ্ণা লাগছে। মনে হচ্ছে জীবনের শেষ পর্যায়ে সে চলে এসেছে। ওই যে মৃত্যুকে সামনে দেখলে যেমন লাগে না, ঠিক তেমনই লাগছে। ইতি বেগম সকালে রান্না করে খাবার বেড়ে বসে অপেক্ষা করছিল ইমনের। কিন্তু ইমন সেই যে ভোরে এসে রুম বন্ধ করেছে, আর খুলছে না। এখন 11টা বেজে আসলো। ইতি বেগম দরজা ধাক্কাচ্ছে, কিন্তু ইমন খুলছে না। ছেলেটা আবার উল্টাপাল্টা কিছু করে বসেনি তো? ইতি বেগমের ভেতরটা কেঁপে উঠল। ফের দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল। দরজাটা খোল বাপ, আমার চিন্তা হচ্ছে তোকে নিয়ে। মায়ের কথাটা শুনবি না বাপ?
পায়ে পড়ি বাপ, দরজা খোল। ইমনের জবাব আসলো এবার ভেতর থেকে। উল্টোপাল্টা কিছু করিনি মা, ভয় পেও না, একা থাকতে দাও আমাকে। ইতি বেগম আঁচলে মুখ ঢেকে উঠানে চলে আসলো। উর্মি গিয়েছে দোকানে ডিম আনতে। ডিম নিয়ে ফিরে বাড়ির উঠানে মাকে কাঁদতে দেখে হন্তদন্ত এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন? ইতি বেগম কান্না থামিয়ে দিল, চোখ মুছে বলল, ভাত বেড়ে রাখা আছে, খেয়ে নিস, আমি খেতে গেলাম। ইতি বেগম চলে গেল। উর্মি রান্নাঘরে ডিম রেখে খাবার খেয়ে নিল। বিকাল 4টার দিকে সোলেমান আর ইব্রাহিম আসলো ভুইয়া বাড়ি। মোতালেব ভুইয়া নিজের রুমে শুয়েছিলেন। স্ত্রী ডাকে মোতালেব রুম থেকে বেরিয়ে দরজার কাছে মেয়ের জামাইকে দেখে চমকালো। গতকাল অনেক এসেছিল, জামা কাপড় দিয়ে গেছে। মোতালেব ভুইয়া আজ সন্ধ্যার পরই যেত মেয়েদের বাড়িতে গিয়ে ঈদ উপলক্ষে জামা কাপড় দিতে। সোলেমান ভেতরে ঢুকে সালাম দিল মোতালেবকে। সানজিদা বেগম শরবত আর মিষ্টি নিয়ে আসলো। সোলেমান শরবতটা খেলো। খাওয়া শেষে সাথে করে নিয়ে আসা প্যাকেটগুলো সানজিদা বেগমের হাতে তুলে দিল। সোলেমান এও বলল ঈদের দিন বিকেলে মেহরিনকে নিয়ে সে আসবে। আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে সোলেমানরা চলে আসতে চাইলে সানজিদা বেগম বাধা দেয়। মেয়ের জামাইকে সে ডিনার করিয়ে তারপর ছাড়বে। একথা বলে সানজিদা বেগম রান্নার তোড়জোড় শুরু করলো। ইব্রাহিম আর সোলেমান বাহিরে চলে আসলো মোতালেব ভুইয়ার সাথে। অলঙ্কারপুর গ্রামটা অনেক সুন্দর। ইব্রাহিম আশেপাশে তাকাচ্ছিল। এমন সময় দূরে হুট করে উর্মিকে দেখে চমকালো। ক্ষেত থেকে সবজি তুলছে সোলেমান আর মোতালেব ভুইয়া গল্প করছে। ইব্রাহিম হাঁটা ধরে উর্মির দিকে চলে আসলো। উর্মি বেগুন গামলায় রেখে পিছনে ফিরতে হুট করে রাস্তায় বুকে হাত গুজে ইব্রাহিমকে দেখে চমকে উঠল। এ তো সেই লোকটা মেহরিনের বর ভেবেছিল। উর্মি পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইব্রাহিম সালাম দিয়ে বলে উঠল। কেমন আছেন বেআইন সাহেবা? উর্মি দাঁড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো। চিনেছেন আমায়? চিনেছি। তাহলে পাশ কাটিয়ে যাচ্ছিলেন কেন? রান্না করতে হবে বাসায় গিয়ে, সেজন্য। আপনাদের বাসা কোনটা? আপনার পেছনে থাকা নীল রঙের বাড়িটা আমাদের। ইব্রাহিম পেছনে ফিরে দেখলো বাড়িটা। আচ্ছা যান বাসায়, পরে আবার কখনো আসলে আপনাদের বাসায় যাব। কোনো সমস্যা এতে? না না, সমস্যা কেন থাকবে, আজই চলুন না হয়। না আজ না, অন্য কোনো দিন। আচ্ছা তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। উর্মি চলে আসলো বাসায়। ইতি বেগম উর্মিকে দেখে বলল, এত দেরি হলো কেন? উর্মি বেগুনগুলো নামিয়ে বলল, মেহরিনের শ্বশুরবাড়ির লোক এসেছিল, কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে। কথাটা ঠিক ইমনের কানে চলে গেল। বুকের ভেতরটায় কি যে কষ্ট হচ্ছে। ইস, আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে জীবনটা আজ অন্যরকম হতো। না সে শহরে যেত চাকরির খোঁজে, আর না সেভাবে মেহরিনকে হারিয়ে ফেলতো। ইমনের জীবন থেকে এক এক করে তার সব প্রিয়জনরা জবা ফুলের মতো ঝরে পড়ে যাচ্ছে। এই ক্ষত সামলাবে কি করে ইমন? নিশুতি রাত পোহালেই কোরবানি ঈদ। চারিপাশে তখন নিস্তব্ধতা। রাতের আকাশে আধো চাঁদের আলো, দূরে কুকুরের একটানা ডাক, আর মাঝে মাঝে গাছের পাতায় হালকা বাতাসের সাড়া। সোলেমান আর ইব্রাহিম দুজনেই মেহরিনদের বাড়ি থেকে ফিরছে। গাড়ির পেছনের সিটে রাখা মোতালেব ভুইয়ার দেওয়া ঈদের নতুন জামা কাপড়ের ব্যাগগুলো। সেখান থেকে এখনো হালকা আতরের ঘ্রাণ ছড়াচ্ছে। রাস্তায় তখন লোকজন কম, তবে আলো ঝলমলে দোকানগুলো থেকে ভেসে আসছে উৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা। ইব্রাহিম কিছুটা ঘুম ঘুম চোখে পাশের সিটে মাথা হেলিয়ে বসে, আর সোলেমান এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে ফোন ধরে ফেসবুক স্ক্রল করছে। গাড়ি ধীরে ধীরে সুলতান ভিলার গেটের কাছে পৌঁছালো। ঠিক সেই সময় সোলেমানের চোখ আটকে গেল একটা হেডলাইনে। টেকনাফে পুলিশের গুলিতে সাবেক মেজর জুনায়েদ খান নিহত, সাথে এক ঝাপসা ছবি, রক্তমাখা রাস্তা, জরুরি আলোয় ঝলমলানো অ্যাম্বুলেন্স, আর নিচে হাজারো শোকমাখা মন্তব্য। সোলেমানকে ফোনে এমন অদ্ভুতভাবে ডুবে যেতে দেখে পাশে বসা ইব্রাহিম একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সোলেমান ফোনটা বাড়িয়ে দিয়ে বলল। ইব্রাহিম মেজর জুনায়েদ মোবাইলটা খান হাতে পুলিশের নিয়ে গুলিতে মারা স্ক্রিনে গেছে। তাকায়। একের পর এক নিউজ ফিড ভেসে আসছে। চোখে পড়ে ইউনিফর্ম পরা এক সাহসী পুরুষের ছবি। মোহাম্মদ জুনায়েদ খান সেনাবাহিনীতে মেজর পদে থাকা অবস্থায় 2018 সালে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনে অসম্ভব মেধাবী ও বিচক্ষণ অফিসার ছিলেন। তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মোহাম্মদ আব্দুল খান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। মেজর অবসরপ্রাপ্ত জুনায়েদ খান ছিলেন অত্যন্ত দক্ষ, বিচক্ষণশীল, উদ্ভাবনশীল এবং একজন যোগ্য স্বাধীনচেতা সেনা অফিসার। তিনি প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর সদস্যও ছিলেন। 2003 সালের 21শে জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে 51তম লং কোর্সে যোগ দেন জুনায়েদ। পরবর্তীতে 2004 সালের 22শে ডিসেম্বর তিনি কমিশন লাভ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA থেকে 2004 সালে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রিতে ফার্স্ট ডিভিশনে পাশ করেন। চাকরি জীবনে তিনি শ্রেষ্ঠ সঙ্গীন যোদ্ধা, আন্তঃ ইউনিট সঙ্গীন যুদ্ধ প্রতিযোগিতা 2007, আন্তঃ ইউনিট বেয়োনেট ফাইটিং প্রতিযোগিতা 2007-এ শ্রেষ্ঠ প্রতিযোগী ছিলেন। 2009 সালে জুনায়েদ ক্যাপ্টেন পদে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রোটেকশন কোর্স 50 সম্পন্ন করেন।
সালে 13ই মে তিনি যুক্তরাষ্ট্র থেকে ভিআইপির প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন। 2013 সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন। 2014 সালের 28শে ডিসেম্বর থেকে 2015 সালের 22শে জানুয়ারি পর্যন্ত তিনি SINT থেকে BPC 19 কোর্স সম্পন্ন করেন। 2015 সালে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার থেকে সিভিল মিলিটারি রিলেশন অ্যান্ড গুড গভর্নেন্স সার্টিফিকেট অর্জন করেন। একই বছর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি থেকে ওয়ার্কশপ অফ ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট অর্জন করেন। পরের বছর DSC থেকে মাস্টার্স অফ সায়েন্স ইন মিলিটারি স্টাডি অ্যান্ড PSc কোর্স সফলতার সঙ্গে শেষ করেন। এই মেজর জুনায়েদ ছিলেন সংস্কৃতিমনা, মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী। চাকরি থেকে অবসর নিয়ে বিভিন্নমুখী প্রতিভার বিকাশ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। মেজর জুনায়েদ বিশ্ব ভ্রমণের প্রস্তুতি নিয়েও করোনা মহামারীর কারণে তার অভিযান পিছিয়ে দিয়েছিলেন। তিনি প্রিয় মাতৃভূমির সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরার জন্য জাস্ট গো নামের প্রামাণ্যচিত্র তৈরি করছিলেন। এজন্য ফিল্ম তৈরিতে পারদর্শী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে 3 জন ছাত্রকে সঙ্গে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সেই জাস্ট গো প্রজেক্টে অসম্পূর্ণ থেকে যায়। ঈদের আগের দিন রাত 9টায় কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হলেন। এত লেখাগুলো পড়ে সোলেমান আর ইব্রাহিম দুজনে হয়ে গেল। ইব্রাহিম বা হাত দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, দেশের সাহসী মানুষরা যদি এভাবে হারিয়ে যায় তাহলে আমরা কার হাতে নিরাপদ? আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যা সোলেমান। সোলেমান ফোনটা পকেটে ঢোকাতে বলল, হতে পারে, তদন্তের পর জানা যাবে। আগামীকাল সব পরিবার ঈদের আনন্দে মাতবে, আর এই পরিবার পুত্র হারানোর শোক পালন করবে ভেবেই খারাপ লাগছে। সোলেমানদের গাড়িটা ধীরে ধীরে সুলতান ভিলার গেটের ভিতর দিয়ে প্রবেশ করলো। রাত এখন আনুমানিক 1টার কাছাকাছি বাজে। সোলেমান গাড়ি থেকে নেমে জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছে। কেবলই তাহাজ্জুদে নামাজ শেষ করেছে মেহেরিন। গাড়ির হর্নের শব্দ পেয়ে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় সোলেমান এসেছে। ইব্রাহিম ক্লান্ত শরীর নিয়ে রুমে চলে গেছে। মেহেরিন জানালা থেকে সরে এসে দরজাটা খুলতে সোলেমানকে দেখতে পায়। হাতে তার অনেকগুলো শপিং ব্যাগ। মেহেরিন সোলেমানের হাত থেকে ব্যাগগুলো নিতেই সোলেমান পাঞ্জাবির কলার টেনে পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, জেগেছিলে? মেহেরিন ডিভানের উপর প্যাকেটগুলো রেখে বলল, জেগে কি করছিলে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছিলাম। তাহাজ্জুদ? এগুলো কি বাবা দিয়েছে? হ্যাঁ, বলে এসেছি আগামীকাল বিকেল থেকে তোমায় নিয়ে যাবো বাড়ি। সকালে যেতাম, কিন্তু কোরবানির ঈদ তো, সকালে সময় হবে না। খেয়ে এসেছেন? হ্যাঁ, তোমার আম্মু জামাই আদর করে তারপর ছেড়েছে, সেই জন্য তো দেরি হয়ে গেল ফিরতে। আচ্ছা, তাহলে এখন ঘুমাবেন তো? তুমি শো, আমি ফ্রেশ হয়ে আসছি। মেহেরিন বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সোলেমান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মেহেরিনের পাশে শুয়ে পড়ল। আজ কিছুটা দূরত্বে ঘুমালো দুজন দুদিকে ফিরে। ঘড়ির কাঁটা ঠিক ভোর 5:15 ছুঁই। ঈদের দিনের সেই চেনা প্রশান্ত উৎসব ভরা ভোর। মেহেরিনের ঘুম ভাঙতে মেহেরিন প্রথমে পাশে তাকায়। সোলেমান তার দিকে ফিরে ঘুমিয়েছে। মেহেরিন আস্তে করে শোয়া থেকে উঠে পর্দা সরিয়ে জানালার বাহিরে তাকালো। আকাশ হালকা সোনালি, দূরে মিনার থেকে ভেসে আসছে তাকবীরের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহেরিনের বিয়ের পর আজ প্রথম কোরবানি ঈদ তারই নতুন সংসারে। মেহেরিন ওয়াশরুম থেকে অজু করে এসে ফজরের নামাজটা আদায় করে ওড়না টেনে পা টিপে রান্নাঘরে চলে যায়। সকালের রান্না আজ একটু ভিন্ন, খুবই হালকা। সেমাই শাহি পরোটা রাঁধে মেহেরিন। এখন ভারী কিছু রাঁধল না। সেমাই চা পরোটা খেয়ে বাড়ির পুরুষগুলো নামাজে যাবে। আফিয়া সুলতান রান্নাঘরে এসে দেখে মেহেরিনের রান্না প্রায় শেষের দিকে। এদিকে 6টা বাজার একটু আগে সোলেমানের ঘুম ভাঙতে পাশের বালিশের দিকে তাকিয়ে দেখে কেউ নেই। ঘুম চোখে উঠে দাঁড়িয়ে দরজার কাছে আসতে রান্নাঘর থেকে ভেসে আসে ঘি আর দারচিনির ঘ্রাণ। সোলেমান বুঝে গেল বউ তার রান্নাঘরে। পরশু আনা জামা কাপড়গুলো বোধহয় বউ তার খুলেই দেখেনি। সোলেমান হাঁক ছেড়ে ডাকলো, মেহেরিন, একটু রুমে আসো তো। সোলেমানের ডাক শুনে মেহেরিন রুমে ছুটে আসে। সোলেমান আলমারি থেকে সেদিন আনা প্যাকেটগুলো বের করছে। কিছু বলবেন? সোলেমান 3টা প্যাকেট হাতে তুলে নিয়ে বলল, এখান থেকে যে কোনো একটা চুজ করে গোসল সেরে পরে আসো। বাচ্চা মেয়ে শাড়ি রাখো, কামিজটা পরে আসো। মেহেরিন উল্টে পাল্টে দেখলো সবগুলো পোশাক সাদা রঙের। মেহেরিন সাদা শাড়িটা তুলে নিতে সোলেমান বলল, বাচ্চা মেয়ে শাড়ি রাখো, কামিজটা পরে আসো। মেহেরিন মাথা নেড়ে কামিজ নিয়ে ওয়াশরুমে গেল।
সোলেমান সোফায় বসে পকেট থেকে ফোনটা বের করে চাচাকে ফোন করলো। বাসার সুলতান বসার ঘরে বসে আছেন, চোখে মুখে রাগের ছাপ। কত শখ ছিল ছেলের বিয়ে সে ধুমধাম করে দিবে, কিন্তু এই ছেলে কি করলো? তুলে নিয়ে বিয়ে করলো। সেই মেয়ে নিয়ে এখন সকাল বিকেল রাত দুপুর মারামারি ঝগড়াঝাটি কিলাকিলি লাগে। সেদিন বাসায় ফিরেই মাহিকে দেখে প্রচণ্ড রেগে গিয়েছিল বাসার সুলতান। ছেলে বিয়ে করে ফেললো, পরিবারের কেউ জানলো না। তার বাপ ভাই জানলে তো বাসার সুলতানকে কথা শোনাতে শোনাতে শেষই করে দিবে। আর সোলেমান সে তো রেগে না জানি এজওয়ানকে চড়ই বসিয়ে দেয়। এই তো গতকাল রাতের কথা। বাসার সুলতান বাসায় ফিরে দেখে মাহি আর এজওয়ান রীতিমতো চুলাচুলি করছে। কি নিয়ে করছে কেউ বলেনি। মাহি মেয়েটাকে একদম পছন্দ না বাসার সুলতানের, কেমন জানি মাফিয়া মাফিয়া লাগে। আকস্মিক পকেটে থাকা ফোন বেজে ওঠায় বাসার সুলতান ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো সোলেমান ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে সোলেমান বলল, উঠেছ ঘুম থেকে? হুম, এজওয়ান, ওঠেনি। ডেকে ওঠাও, গোসল করে নামাজে যাও। আর হ্যাঁ, কোরবানির সব কাজ সম্পূর্ণ হলে সোজা মহাদেবপুর চলে আসবে। ঠিক আছে। আব্বা আর ভাইজান কি করেছে? রুম থেকে বের হলে তারপর বলতে পারবো। এখন গোসলে যাব, চলে আসবো দ্রুত। ফোন কেটে দিয়ে সোলেমান পিছনে ফিরতেই মেহেরিন বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। সোলেমান একবার তাকায় মেহেরিনের দিকে। সাদা পড়লে মেহেরিনকে শুভ্র পরীর মতন স্নিগ্ধ লাগে। তুমি অপেক্ষা করো, আমি আসছি। সোলেমান গোসলে ঢুকে গেল। মিনিট দশেক পর বের হয়ে আসলো। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল। সোলেমানকে দেখতে পেল আয়নায়। সোলেমান মাথা মুছতে মুছতে মেহেরিনের দিকে এগিয়ে আসলো। মেহেরিন আয়নায় তাকিয়ে দেখলো সোলেমান তার দিকে এগিয়ে আসছে। সোলেমান ভেজা টাওয়েলটা বিছানায় ফেলে দিয়ে মেহেরিনের পিছনে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের সামনে থাকা টুপিটা নিয়ে সোলেমান মাথায় পরে নিল। নাও পারফেক্ট লাগছে না? মেহেরিন বুঝলো না। কি? আমাদের মেহেরিন মুচকি হাসলো। মেহেরিন আলমারি থেকে জায়নামাজটা এনে সোলেমানের হাতে দিল। সোলেমান জায়নামাজটা বগলে ধরে চেপে ধরে মেহেরিনকে নিজের দিকে ফিরিয়ে দুই হাত গালে রেখে গাঢ় এক চুম্বন এঁকে দিল মেহেরিনের কপালে। ঠোঁট কপাল থেকে এবার কানের কাছে এনে ফিসফিস করে বলল, জায়নামাজটা এনে দাও। এই প্রথম ঈদ তোমার আমার একসাথে। ঈদ মোবারক মিসেস সুলতানা। মেহেরিন সোলেমানের হাতের পাঞ্জাবি ধরল, চোখ বন্ধ করে বলল, আপনাকেও ঈদের শুভেচ্ছা এমপি সাহেব। বইয়ের মুখে আচমকা এমপি সাহেব শুনে একটু হকচকিয়ে গেল সোলেমান। ডাকটা নট ব্যাড। মেহেরিনকে নিয়ে নিচে আসলো। আনোয়ার সুলতান, আমিরুল সুলতান অলরেডি গোসল সেরে নামাজের জন্য রেডি হয়েছে। এখন হালকা পাতলা সেমাই খেয়ে যাবে নামাজে। আফিয়া সুলতান সেমাই বেড়ে দিল। ইব্রাহিম মাথায় টুপি পরতে পরতে এগিয়ে আসলো। সোলেমানের পাশের চেয়ারে বসে সবাইকে দেখলো, কিন্তু রুমাইসাকে দেখতে না পেয়ে বলল, রুমাইশা ওঠেনি? আফিয়া সুলতান সেমাইয়ের প্লেট এগিয়ে দিয়ে বলল, সবার আগে উঠে গোসল করে সাজতে বসেছে। সাজতে বসেছে মানে? গরুর ভুঁড়ি পরিষ্কার করবে কে তাহলে? রুমাইসা সবে নতুন ড্রেসটা পরে হাত দিয়ে জামা উঁচু করতে করতে রাজকন্যার মতো নিচে নামছিল। ইব্রাহিমের এমন কথা শুনে রেগে গেল। এগিয়ে এসে চেয়ার টেনে বলল, গরুর ভুঁড়ি পরিষ্কার করব আমি? মাথা ঠিক আছে তোমার ভাইয়া? আমি সুলতান বাড়ির একমাত্র মেয়ে, এসব আমার দ্বারা হবে না। বিয়ের পর কি করবি? তখন তো আর এসব বললে চলবে না। এমন ফ্যামিলিতেই বিয়ে করব যেখানে এইসব করা লাগবে না। আফিয়া সুলতান থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম তোরা। মেহরিন, তুমিও বসে পড়ো। মেহেরিন চেয়ার টেনে উল্টো শাশুড়িকে বসিয়ে দিয়ে বলল, আপনিও বসুন মা, একসাথেই খাওয়া যাক। আনোয়ার সুলতান সেমাই মুখে নিয়ে বলল, বাসার আর এজওয়ান কি আসবে না? আসবে বলেছে। ঈদের একটা দিন, অথচ ছেলে আর নাতিটা এভাবে দূরে। ভালো লাগে কি এইটা? মন খারাপ হলেই তো আর ছেলের নাতি চলে আসবে না। আমার হয়েছে খাওয়া, তোমাদের হলে চলো নামাজে যাওয়া যাক। বাড়ির পুরুষরা চলে গেল নামাজে। বাড়ির কাজের লোক হাসান ভাই বাগানে শাহজাদাকে গোসল করিয়ে পেট ভরে খেতে দিল। মেহেরিন সদর দরজায় দাঁড়িয়ে দেখলো, গরুটার দিকে এগিয়ে গেল। গরুটা খাচ্ছে না কিছুই, হয়তো বুঝে গেছে আজ তার সাথে কিছু হতে চলেছে। চোখটা থেকেও কেমন পানি পড়ছে। মেহেরিনের খারাপ লাগে। শাহজাদার শরীরে হাত বুলিয়ে দেয়, ফিসফিস করে বলে, তোমাকে অনেক মিস করবো শাহজাদা। তোমায় রেখে দেওয়ার উপায় থাকলে আমি রেখে দিতাম। বাড়ির পেছনের মাঠে পুরো এলাকা জড়ো হয়েছে। তাকবীর ধ্বনিতে পরিবেশ যেন এক পবিত্র কম্পনে ভরে উঠল। নামাজ শেষে কোলাকুলি, সালাম আর ঈদের শুভেচ্ছায় মুখর হলো পরিবেশ। নামাজ শেষে বাড়ি ফিরে সোলেমান সরাসরি গরুর কাছে চলে যায়। সাথে হুজুরও এসেছে। মেহেরিন বারান্দায় দাঁড়িয়ে দেখে সোলেমানের সাথে আরো কিছু লোকজন এসেছে। তারা গরুটাকে ধরে বেঁধে শোয়াচ্ছে। হুজুর দোয়া পড়ে গরু জবাই দেয়। সাথে সাথে ফিনকি তুলে গড়গড় করে রক্তপাত হতে শুরু করে। মেহেরিন চোখ বুজে ফেলে। সোলেমান ছেলেগুলোকে বলে দিচ্ছে মাংসগুলো সাইজ করে কেটে তারপর এলাকায় বিলানোর জন্য। কম করে হলেও 5-6 মণ হবে। সুলতানদের বাড়িতে নিয়ম, কোরবানির গরুর মাংস 8-10 কেজির মতো নিজেদের জন্য রেখে বাদবাকিগুলো আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
বাসার বড় কাজের লোক হাসান ভাই। তিনি মাংস কাটা শেষে সুলতান বাড়ি ও মেহেরিনদের বাড়ির জন্য রেখে বাদ বাকিগুলোর এক অংশ নিয়ে গেলেন পাড়ায়। বাকি অংশ বিকেলের দিকে বাড়ির সামনে আসা গরিব দুস্থদের দিয়ে দেওয়া হবে আগের নিয়মে। সুলতান বাড়ির জন্য রাখা মাংসটা আফিয়া সুলতান রান্নায় বসিয়ে দিয়েছে। বাকি আছে 1 মণ। তার ভেতরে এই 1 মণকে 3 ভাগ করা হয়, 1 ভাগ মেহেরিনদের, আরেক ভাগ সেরিনদের, আর শেষ ভাগ মেহেরিনের বান্ধবী উর্মিদের। ইব্রাহিম লাস্টের ভাগটা উর্মিদের জন্য রেখেছে। বিকেলের দিকে চলে যাবে মাংস নিয়ে। মাংসের সব কাজ সারতে সারতে দুপুর হয়ে যায়। দুপুরে ফের গোসল নিয়ে খাওয়া দাওয়া সেরে রুমে আসে সোলেমান। মেহেরিন এটো থালা বাসন ধুয়ে রুমে এসে দেখে সোলেমান খাটের এক পাশে বসে ফোন স্ক্রল করছে। মেহেরিনকে দেখে সোলেমান ফোনটা পকেটে ঢুকালো। মেহেরিন সোলেমানের পাশে বসতেই সোলেমান বলল, একটু জিরিয়ে নিয়ে রেডি হয়ে নাও, ও বাড়ি যাওয়া যাক। মেহেরিন মাথা নাড়ালো। এজওয়ান দুপুর থেকে বাপের সাথে ছিল। বাহাদুর গরুর মাংস প্যাকেট করে গরিবদের মাঝে বিলিয়েছে। এজওয়ান সেসবই দেখছিল। সকাল থেকে না খাওয়া এজওয়ান। বাড়ির মেডগুলো নেই, গতকাল রাতেই চলে গেছে। সোলেমান ছুটি দিয়ে দিয়েছে। এখন বাজে দুপুর 2টো। ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে সোফায় বসে কয়েকবার মাহিকে ডাকে, কিন্তু মাহির সারা শব্দ নেই। এজওয়ান সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে এসে দেখে মাহি ফোনে কারোর সাথে কথা বলছে। পাশে এই টেবিলে পড়ে আছে পিজার খালি বক্স। কতটা হারামি জামাই শ্বশুর না খাওয়া আর এই হারামির পেট ভরা। মাহি বোনের সাথে কথা বলছিল। এজওয়ানকে দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, আপনি এই রুমে যে? এজওয়ান সোফায় বসে বলল, আমার বাড়ি, আমার রুম, আমি আসবো না তো কে আসবে? মাহি বোনকে পরে ফোন দিবে বলে ফোন কেটে দেয়। কি চাই? যা চাই দেবে। কথাটা বলে মাহির দিকে বাঁকা চোখে তাকালো এজওয়ান। আপনাকে নিষেধ করেছি না এই রুমে আসতে? আর আমি বাধ্য ছেলের মতন শুনে নিলাম বুঝি? কি বলবেন বলুন? জামা কাপড় গুছাও। 2 দিনেই বুঝি অতিষ্ঠ হয়ে গেছেন, সামলাতে পারছেন না আমায়, তাই? ছেড়ে দিচ্ছি না সুইটার, শ্বশুর বাড়ি থেকে ডাক এসেছে, শ্বশুর বাড়ি যাবে। চাচি শাশুড়ির থেকে রান্নাবান্না শিখে আসবে। বাপের ঘরে তো কিছুই শেখায়নি, সেখানে তো আজ খাবার টেবিলে খাবার সাজানো থাকতো। মাহি ভ্রু কুচকালো। মহাদেবপুর। জি ম্যাডাম। মহাদেবপুর তো মাহিকে যেতেই হবে। ঠিক আছে, বের হন এখন। এত বের হন করছো কেন? যাও রেডি হও। আগে বের হন। আপনি বের না হলে আমি রেডি হব কি করে? কেন আর? বউরা যেভাবে জামাইয়ের সাথে হওয়া সেভাবে। আপনাকে জামাই কে মানে? আপনি পরপুরুষ আমার কাছে। তারে বলে বেটি, আমি পরপুরুষ হইলে তুই আমার বাড়ি কি করিস? জামাই হই আমি তোর। মুখস্থ কর এই কথাটা। এই শব্দটা জীবনেও মুখস্থ হবে না। বাপ বেটা দুটোকেই দেখে নিব। অশ্লীল বেটি, শ্বশুরে কি দেখতে চাস? জামাইয়ের একটা দেখ। গেট আউট। এজওয়ান মুখ বাঁকিয়ে রুম থেকে বের হয়ে অনলাইনে খাবার অর্ডার দিল। এই বউ কোনো কামের বউ না। গাধা দিয়ে কি কখনো হাল চাষ করা যায়? না, যায় না। পুরো 3টা দিন পর বিধ্বস্ত হয়ে বাসায় ফিরল সাফওয়ান। শামসুল মির্জার ছেলের এমন বিধ্বস্ত রূপ দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। ছেলের হাতে মদের বোতল। তার ছেলে তো এসব খায় না, তাহলে আজ তাও আবার ঈদের এমন একটা দিনে অবস্থা কেন? আর 3টা দিন সে কোথায় ছিল? শামসুল মির্জা এগিয়ে আসলো। সাফওয়ান এলোমেলো পায়ে হাঁটতে গিয়ে পড়ে যেতে নিলে শামসুল মির্জা ধরে ফেলে ছেলেকে। অস্থির গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর সাফওয়ান? এই অবস্থা কেন তোর বাবা? সাফওয়ান বাবার মুখের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কেঁদে বলে উঠল, বাবা, মাহিকে চিরতরে হারিয়ে ফেললাম বাবা। মাহি আমাকে ঠকালো বাবা। মাহি কি করেছে? মাহি বিয়ে করে ফেলেছে। ঈদের দিনটাও ইমনের ঘর বন্দি হয়ে কাটছে। সকালে জুম্মার নামাজটাও সে পড়েনি। ইতি বেগম আর পারছেন না ছেলের এই অবস্থা দেখতে। আকস্মিক বাড়ি দরজা দিয়ে কাউকে আসতে দেখে ঘাড় উঁচু করে দেখলো মেহেরিনের শ্বশুর বাড়ির লোক এসেছে। ইব্রাহিম আশেপাশে তাকালো, উর্মিকে দেখা গেল না। ইব্রাহিম মাংসের ব্যাগটা ইতি বেগমের হাতে দিয়ে বলল, আপনাদের জন্য। ইতি বেগম দেখলো বেশ অনেকটা মাংস, বসতে বলল, কিন্তু ইব্রাহিম বসলো না, চলে আসলো। পথিমধ্যে দেখা হলো উর্মির সাথে। উর্মি হঠাৎ ইব্রাহিমকে দেখে ভড়কে গেল। ইব্রাহিম সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, ভালো আছেন বেআইন? আচমকা বেআইন ডাকায় উর্মি ভ্রু কুচকালো। উনি এখানে কেন? জি ভালো আছি, আপনি? এই তো ভালো হয়ে গেলাম। আপনার বান্ধবী এসেছে তো, দেখা করতে এলেন না যে? উর্মি চমকালো। মেহেরিন এসেছে? উর্মি চমকালো। উর্মি উল্টো ঘুরে হাঁটা ধরলো। পেছন থেকে ইব্রাহিমও আসতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে। বসার ঘরে বসে গল্প গুজব করছে মেহেরিন আর উর্মি। সেরিনরা কালকে আসবে। সোলেমান, ইব্রাহিম আর মোতালেব ভুইয়া উঠানের মাচায় বসে কথাবার্তা বলছে। উর্মি হাত ঘড়িতে দেখলো সময়, বাসায় ফিরতে হবে। উর্মির বলাই হয়নি যে ইমন এসেছে। মনে হতেই মেহেরিনকে বলল, মেহেরিন, ইমন ভাই এসেছে। মেহেরিন ইমন এসেছে শুনে খুশি হলো। ইমন ভাইয়া ভালো আছে? কি জানি কি হয়েছে,
ভাইয়া আসার পর থেকেই রুম থেকে বের হচ্ছে না। কি হলো আবার? জানি না, কাল আসিস বাসায় ভাইয়াকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। উর্মিকে চলে যেতে দেখে ইব্রাহিম এগিয়ে আসলো, বলল, চলে যাচ্ছ? জি। অন্ধকার তো, একা যেতে পারবে? অভ্যাস আছে। তারপরও একা যাওয়া ঠিক হবে না। কোনো সমস্যা না থাকলে এগিয়ে দিয়ে আসি। উর্মি হাঁটা ধরলো। ইব্রাহিম ফোনের টর্চ জ্বালিয়ে উর্মিকে বাড়ি অবধি পৌঁছে দিল। ইতি বেগম মেহরিনের শ্বশুর বাড়ি থেকে দেওয়া মাংস থেকে কিছুটা মাংস রেঁধেছে। এখন ভাত বেড়ে ছেলেকে ডেকে নিয়ে এসেছে। ইমন খেতে বসলো। উর্মি ভেতরে ঢুকতেই ইতি বেগম জিজ্ঞাসা করলো, কই গিয়েছিলি? উর্মি হাসি মুখে বলল, মেহরিন এসেছে মা, মেহরিনকে দেখতে গিয়েছিলাম। ইমনের ভাতের উপর থাকা হাত থেমে গেল। উর্মি টেবিলে গরুর গোশত দেখে এগিয়ে এসে এক পিস মুখে তুলে নিয়ে বলল, গরুর মাংস কে দিল? কথাটা উঠায় কথা চলে ইতি বেগম ইমনের সামনে বলে বসলো। মেহরিনের শ্বশুরবাড়ি থেকে। ব্যাস কথাটা কানে আসতে ইমন বসা থেকে উঠে চলে গেল। আকস্মিক ভাইরে ভাবে চলে যাওয়া মানে বুঝলো না। ইতি বেগম উর্মিকে বকতে লাগলেন, না এই মেয়ে মাংসের কথা তুলতো, আর না সে কথার ছলে বলে ফেলতো। সারাদিন বাদে বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে খেতে নিয়ে এসেছিল, সেই ছেলে না খেয়ে উঠে চলে গেল। রাত 12টার দিকে সুলতান ভিলায় কলিং বেল বেজে উঠল। সবাই ঘুমে বিভোর, রুমাইসা জেগেছিল। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে ভাই আর চাচাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। অনেকগুলো বছর পর এজওয়ান এসেছে সুলতান ভিলায়। রুমাইসা চিৎকার করে মা আর বাপ দাদাকে ডাকতে গিয়েও থেমে যায়। আচমকা চোখ যায় এজওয়ানের পাশে থাকা এক মেয়ের দিকে। ভাই চাচার সাথে এই মেয়েকে। রুমাইসা কুচকে যাওয়া কপাল নিয়ে জিজ্ঞাসা করে। উনি কে ভাইয়া? এজওয়ান ঘাড় বাঁকিয়ে মাহির দিকে তাকিয়ে বলে, তোর ভাবি। কথাটা কানে আসতেই রুমাইসা চমকে উঠল। ভাবি? তার এজওয়ান ভাই বিয়ে করেছে? ভিলার বসার ঘর জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। প্রতিটা মুখ তাকিয়ে আছে এক মুখের দিকে। মাহি সকলের মুখের দিকে তাকাচ্ছে। নিজেকে কেমন যেন ভিন্ন গ্রহের প্রাণী বলে মনে হলো। আনোয়ার সুলতান গলা খাকারি দিয়ে মাহির উদ্দেশ্যে বলল, নাম কি তোমার মেয়ে? মাহি তাকালো আনোয়ার সুলতানের দিকে। বয়স 70 ছুঁই হবে, কিন্তু কি শক্তপোক্ত এখনো। মাহি? শুধু মাহি? হ্যাঁ। তোমার বাবা কি করে? বাবা নেই, এতিম আমি। কথাটা কানে আসতে এজওয়ান ঘাট বেঁকিয়ে তাকালো। এই তরিকুলের বেটি এতিম বলছে কেন নিজেকে? দাদাজান, মাহি মিথ্যে বলছে। ওর বাপের নাম তারিকুল চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিকের মেয়ে। আমরা চিনি? আমি বাবা আর ভাইজানের চিনি। তাহলে এতিম বললো কেন? আমি বাবার ভাইজান চিনি। বাপের সাথে ব্রেকআপ হয়েছে সেই জন্য। আর কিছু জিজ্ঞাসা করবে? ভীষণ টায়ার্ড আমরা। তোমার শেষ হলে বউ নিয়ে রুমে যেতাম। আনোয়ার সুলতান কেসে উঠল। এজওয়ান পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, শুকনো মুখে কেউ কাশি খায়? আনোয়ার সুলতান পানির গ্লাস টেবিলে রেখে বলল, যা বউ নিয়ে ঘরে যা। এজওয়ান মাহির দিকে হাত বাড়ালো। মাহি হাতের দিকে একবার তাকিয়ে চলে গেল। এজওয়ান রুমাইসাকে যেতে বলল পেছন পেছন। রুমাইসা মাহির পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছে। বামের করিডোর পেরিয়ে মেহরিনের রুমের অপর পাশে রুম দেখিয়ে নিয়ে রুমাইসা বলল, ভাবি এই রুম। মাহি রুমের ভেতরে ঢুকলো। রুমাইসা দরজার সামনে দাঁড়িয়ে থেকে মাহিকে পরখ করলো। ধবধবে ফর্সা গায়ের রং, চোখের মনি ব্রাউন, চেহারার কাটিং বাহিরের দেশের। এজওয়ান ভাই নিশ্চয়ই বিদেশি মাইয়া বিয়ে করছে। মাহি রুমাইসাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? রুমাইসা না বলে চলে গেল। এজওয়ান ভাইয়ের বিয়ে খেতে পারলো না রুমাইসা। সোলেমান সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। আকস্মিক দাদার ফোন পে কিছুটা ভ্রু কুচকাল। ফোনটা কানে নিয়ে জিজ্ঞাসা করলো, রাত বিরাতে ফোন যে, সব ঠিক আছে? আনোয়ার সুলতান চেয়ারে বসতে বসতে বলল, এজওয়ানকে বিয়ে করেছে আমাদের, জানালে না কেন? সোলেমান কুচকে আসা কপাল আরো কুচকালো। এজওয়ান বিয়ে করেছে? কেন তুই জানিস না? বউ নিয়ে এসেছে। নাম কি মেয়ের? মাহি না কি যেন বললো নাম। সোলেমান কপাল শটান হলো। কথাটা বলেই ফোনটা পকেটে ভরে পিছনে ফিরতেই দেখলো মেহরিন কয়েল জ্বালিয়ে দিয়ে এসেছে। সোলেমানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিছু হয়েছে? কাল বাড়ি ফিরতে হবে, তুমি সাথে যাবে নাকি থাকবে? আপনার সাথে যাব। ঠিক আছে, সকালে খেয়ে রওনা দেব। মেহরিন কয়েলটা খাটের নিচে রেখে বিছানা ঠিক করে দিল। সোলেমান কপালে হাত ঠেকিয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। মেহরিনের মনে হলো বাড়িতে হয়তো কিছু হয়েছে, তার জন্য এমন চিন্তিত লাগছে ওনাকে। দরজাটা বন্ধ করে বাতি নিভিয়ে পাশে শুয়ে পড়ল। এজওয়ান টায়ার্ড হয়ে রুমে এসে শুতে মাহি চমকে তার দিকে তাকালো। দ্রুত শোয়া থেকে উঠে বসে বলল, আপনি এ ঘরে ঘুমোবেন? এজওয়ান চোখ বন্ধ রেখেই বলল, ঝগড়ার মোড় নেব। এখন একটা শান্তির ঘুম দরকার। সকালে উঠে পুরো দমে সরকার চলবে। অন্যের শান্তি নষ্ট করে নিজের ঘুমের শান্তির কথা ভাবেন কি করে? ওভাবে অন্য রুমে গিয়ে ঘুমান। আপনার সাথে এক ঘরে ঘুমানো আমার পক্ষে সম্ভব না। অসুবিধা হচ্ছে কার?
আমার। তাহলে তুমি অন্য রুম খুঁজে সে ঘরে গিয়ে ঘুমাও। মাহি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। করিডোর দিয়ে হেঁটে পাশে অপর সাইডের একটা রুম দেখে সে রুমের মধ্যে চলে গেল ঘুমাতে। সকালে ভোরের দিকে ঘুম ভাঙে মেহেরিনের। সোলেমান ঘুমে বিভোর। মেহেরিন হাত মুখ ধুয়ে অজু করে নামাজটা পড়ে রান্নাঘরে আসতেই দেখলো তার মা রান্না শুরু করে দিয়েছে। মেহেরিন হাত লাগাতে চাইলে সানজিদা বেগম মানা করে দিলেন। মেহেরিন বাহিরে চলে আসে। প্রায় সময় মেহেরিন ফজরের নামাজ শেষে বাহিরে হাঁটতে বেরোতো, ও বাড়িতে হয় না। মেহেরিন হাঁটতে হাঁটতে উর্মিদের বাড়ির দিকে আসলো। উর্মি ফজরের নামাজ শেষ করে বাড়ির বড় উঠানটা ঝাড়ু দিচ্ছিল। মেহেরিনকে দোরগোড়ায় দেখে হাতে ঝাড়ু ফেলে এগিয়ে এসে বলল, মেহু তুই? আজ চলে যাব ওনার সাথে, তাই দেখা করতে আসলাম। উর্মির মন খারাপ হয়ে গেল। আজই চলে যাবি? থেকে জানা কটা দিন, আবার আসবো। ইমন ফজরের নামাজটা মসজিদে পড়ে বাসায় ফিরছিল। দৃষ্টি তার মাটিতে রেখে হাঁটছিল। সামনে যে উর্মি একজনের সাথে কথা বলছে সেটা ইমন বুঝেছিল, কিন্তু সেটা যে মেহেরিন হবে বোঝেনি মস্তিষ্ক। পাশ দিয়ে চলে যেতেই মেহেরিন ডেকে বলে ওঠে, ইমন ভাই। ইমনের মনে হলো সে ভুল শুনল। মেহেরিন কি করে এখানে আসবে? ইমন অস্থিরতা নিয়ে পিছনে ফিরল। হ্যাঁ, এটা মেহেরিনই। জলপাই রঙের সালোয়ার কামিজ পরা মেহেরিন দাঁড়িয়ে আছে। মেহেরিন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম ইমন ভাই, কেমন আছেন? ইমন কথা বলতে ভুলে গেল। মেহেরিনের নাকে নাকফুল, হাতে চুড়ি, হাতে পাথরের একটা আংটি, বিবাহিত রূপ। এই রূপেই তো একদিন মেহেরিনকে দেখতে চেয়েছিল সে, কিন্তু আজ সে অন্যের নামে এসব পড়েছে। বুকের ভেতরে ঘাটা তার আরো তাজা হলো। ইমন ভাই। ইমনের হুঁশ ফিরল, মুখে শূন্যতার হাসি ফুটিয়ে বলল, ভালো আছো? আপনি? ইমনরা কি ভালো থাকে? না থাকে না। ইমনদের ভালো থাকা লেখা থাকে না ভাগ্যে, তারা শুধু দহনে পড়ে। মেহেরিনের প্রশ্নটাকে উপেক্ষা করে ইমন বলল, বিয়ে করে নিলে, অথচ জানতেই পারলাম না। মেহেরিন অবাক হলো এই কথা শুনে। আপনি জানতেন না আমার বিয়ের কথা? না, স্বামী এসেছে সাথে। উনি বাসায় ঘুমোচ্ছেন। সুখী আছো তাহলে? মেহেরিন কিছুটা সময় নিল। সে সুখেই তো আছে, তাই না? স্বামীকে পাচ্ছে এখন রোজ রোজ, তার মুখ দেখে ঘুম ভাঙছে। এটাকে সুখ বলে না, এটাই সুখ। আল্লাহর রহমতে সুখেই আছি। ইমন স্মিত হেসে চলে গেল। জ্বালাটা আরও যে বেড়ে চলছে। ইমন রুমে এসে মাকে বলল, মেহেরিনের আনা শাড়িটা যেন মেহেরিনকে এখন দিয়ে দেওয়া হয়। ইতি বেগম মেহেরিনের জন্য আনা শাড়িটা নিয়ে রুম থেকে মেহেরিনের হাতে দিয়ে বলে, মেহরিন, এটা তোর জন্য। মেহেরিন উল্টে পাল্টে দেখে বলল, এটা কি চাচি? শাড়ি। বিয়েতে তো তেমন কিছু দিতে পারেনি, ইমন এনেছে ঢাকা থেকে। মেহেরিন উপর থেকে দেখলো মেরুন রঙের শাড়ি, অসম্ভব সুন্দর, দামটা বেশ ভালোই। চাচি, শুধু শুধু টাকা খরচ করা উচিত হয়নি। একবারই তো, কোনো সমস্যা হবে না। ইমন বুঝে শুনেই এনেছি। আজ আসি তাহলে চাচি। জামাই নিয়ে আসতে? উনি ঘুমে, একটু পরেই চলে যাব বাড়ি। আচ্ছা, ফের আসিস জামাই নিয়ে, সাবধানে যাস। মেহেরিন শাড়িটা নিয়ে চলে গেল। জানালা দিয়ে ইমন দেখলো মেহেরিনের যাওয়া। সোলেমান ঘুম থেকে উঠে মেহেরিনকে দেখতে না পেয়ে কিছুটা বিরক্ত হলো। পুরো বাড়ি জুড়ে খুঁজে দেখলো মেয়েটা নেই, কোথায় গেছে। দাঁতে ব্রাশ ঘষতে ঘষতে উঠোনে এসে দাঁড়াতে দেখলো মেহেরিন হেঁটে আসছে, হাতে একটা প্যাকেট। মেহেরিন সোলেমানকে দেখে এগিয়ে এসে বলল, কখন উঠেছেন? অনেকক্ষণ হলো। কোথায় গিয়েছিলে? উর্মিদের বাসায়। হাতে কি এটা? চাচি দিয়েছে, এটা শাড়ি আছে এটায়। সোলেমান কলপারের দিকে এগিয়ে গেল। বাহিরে যখন এসেছে এখান থেকে মুগ্ধ হয়ে যাবে। মেহেরিন পেছন পেছন এসে বলল, আমি চেপে দিচ্ছি টিউবওয়েল। মেহেরিন চেপে দিল কল। সোলেমান মুগ্ধ হয়ে ভেতরে চলে গেল। সেরিনদের আজ আসার কথা থাকলেও আসবে না বলেছে ফোন করে। কাল থেকে বিয়ের তোড়জোড় শুরু হবে ও বাড়ি, তার জন্য আসা সম্ভব না। সকালের খাবার খেয়ে মেহেরিনরা বেরিয়ে পড়ল ও বাড়ির উদ্দেশ্যে। মোতালেব ভুইয়া থেকে যেতে বলেছিল আরেকটা দিন, কিন্তু সম্ভব না বলে থাকেনি। সুলতান বাড়ির সকলে ব্রেকফাস্ট করে যে যার কাজে ব্যস্ত হয়েছে। রুমাইসা রুমে বসে অ্যাসাইনমেন্ট করছে, মাহি এখন ওঠেনি। এজওয়ান বাপ চাচার সাথে বসে গল্প করছে বাগানে। গল্প করার মাঝে ভিলার গেট দিয়ে ব্ল্যাক রঙের গাড়ি প্রবেশ করতে দেখে সবাই সেদিকে তাকালো। গাড়িটা সাইডে পার্ক করতে গাড়ি থেকে নেমে পড়লো সোলেমান আর ইব্রাহিম। সোলেমানের অপর পাশে গেল কালো বোরখায় আবৃত কাউকে সোলেমান ধরে নামাচ্ছে। এজওয়ান তা দেখে বিড়বিড় করে বলল, ভাইজান, ওটা কাকে ধরে নামাচ্ছ? সোলেমান মেহেরিনকে নিয়ে ভেতরে এগিয়ে দিয়ে বাপ চাচার কাছে এগিয়ে আসে। মেহেরিন সিঁড়ি বেয়ে নিজের রুমে এসে হাঁপ ছাড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে নেকাব বোরকা খুলে বিছানার দিকে তাকাতে চমকে ওঠে। এতক্ষণ সে নজরই দেয়নি বিছানায় যে কোনো মেয়ে শুয়ে আছে। তাদের বিছানায় কে এই মেয়ে? এই রুমে শুয়ে আছে কেন? মেহেরিন বোরখাটা টেবিলের উপর রেখে দিল। মেয়েটাকে ডাকবে কি ডাকবে না এই নিয়ে দ্বিধায় ভুগলো। যদি ডাকে আর সেই ডাকায় ঘুম ভাঙার পর রাগ করে তখন? মেহেরিন সোফায় বসে পরখ করলো। মেয়েটা অসম্ভব সুন্দর দেখতে, একদম বিদেশিনীদের মতো।
মেয়েটা নিশ্চয়ই কোনো রিলেটিভ হবে ওদের। মেহরিন বসে অপেক্ষা করতে লাগলো মেয়েটার ঘুম ভাঙার। ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে মাহির। ঘুম ঘুম চোখে এক হাতে ফোনের অ্যালার্মটা বন্ধ করে হাই তুললো। তারপর আড়মোড়া ভেঙে উঠে বসতে সোফায় গিয়ে চোখ আটকালো। একটা মেয়ে বসে আছে, দৃষ্টি তার দিকেই ছিল। মাহি তাকাতেই অপ্রস্তুত হয়ে দৃষ্টি এদিক ওদিক সরাচ্ছে। মাহি দেখলো মেয়েটাকে, কেমন যেন আদুরে আদুরে লাগলো মেয়েটাকে, কি স্নিগ্ধ দেখতে। মাহি তার কাঁধ অবধি থাকা চুলগুলোতে একবার হাত বুলিয়ে রুমের আশেপাশে তাকালো। গতকাল রাতে এজওয়ানের উপর রাগ করে এই রুম খালি দেখে এই রুমে এসে শুয়ে পড়েছিল, কেউ তো ছিল না। এই মেয়ে কে তাহলে? মাহি কিছুটা অস্বস্তি নিয়ে বলল। তুমি কে? মেহরিন মাহির দিকে তাকিয়ে বলল। আমি মেহরিন আপু, আপনি কে? বিড়বিড় করে উচ্চারণ করলো নামটা মেহরিন। গতকাল তো দেখলাম না তোমায় এ বাড়িতে। আমি আর উনি আমাদের বাসায় গিয়েছিলাম, সেজন্যই হয়তো দেখেননি। উনিটাকে? মেহরিন এবার অস্বস্তি হতে লাগলো। আমি কি আপনার ঘুমে কোনো সমস্যা তৈরি করেছি? এমা না না, এই রুম তোমার? হ্যাঁ আমাদের। আমাদের মানে? তুমি এ বাড়ির কি হও? সরি জিজ্ঞেস করছি, আসলে চিনতে পারছি না তো তোমায়। আমি এ বাড়ির বউ আপু। মাহি ভ্রু কুচকে তাকালো এই কথা শুনে। বউ? এইটুকু বাচ্চা মেয়ে কারো বউ? কার বউ তুমি? এ বাড়ির বড় ছেলের। সুলতান বাড়ির বড় ছেলে মানে তো নওয়াজ সোলেমান সুলতান। উনি বিয়ে করেছে, কিন্তু কবে করলো বিয়ে? মিডিয়া কি জানে না? কোনো নিউজ তো দেখলাম না। নওয়াজ সোলেমান সুলতানের বউ তুমি? মাহি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মেহরিনকে আরও একবার ভালো মতো দেখে তারপর রুম থেকে চলে গেল। রুমে এসে মাহি জানালার কাছে দাঁড়াতেই দেখতে পেল বাগানে বসে আছে সুলতান পরিবারের সকল পুরুষগণ। সোলেমানকেও দেখলো মাহি। একদম পিওর রাজনীতিবিদ। মানুষের রাজনীতি পেশা হলেও ওনার জন্য রাজনীতি একটা নেশা। সবসময় খবরের কাগজে আর টিভি চ্যানেলেই দেখেছে, আজ সরাসরি দেখলো। কত কিশোরী যুবতী এই লোকের জন্য পাগল। যখন তারা জানতে পারবে তাদের ক্রাশ বিবাহিত, তখন কি হবে? পাশেই চোখ গেল ইব্রাহিমের দিকে। এজনের মুখটা নজরে আসতে চোখ মুখ শক্ত হয়ে গেল। বাড়ির এই তিন যুবক রূপের দিক দিয়ে সেরা। সোলেমান এজওয়ানের দিকে তাকিয়ে আছে, চোখের চাহনি গভীর। এজওয়ান মাথা নত করে রেখেছে। যদি কাউকে ভয় পায় এজওয়ান, তা একমাত্র সোলেমানকেই। খুবই মান্য করে তাকে। সোলেমান দাঁত চেপে বলল। বিয়ে করেছিস শুনলাম। আমাদের জানাতে কি সমস্যা ছিল? জানালে বিয়ে করতে দিত না। কেন দিতাম না? তোকে কি আমি হিংসা করি যে তুই বিয়ে করলে আমার কোনো কিছুতে ভাগ কমে যাবে? তার জন্য তোকে বিয়ে করতে দিতাম না। সরি ভাই, এবার থেকে সব জানিয়ে করব। সোলেমান বিরক্ত হলো। তোমাদের নাতি তোমাদের ছেলে, তোমরাই বলো। মিডিয়া একথা জানতে পারলে জল কোথায় গিয়ে গড়াবে? জানো ওর বাপের হিট স্টক সম্পর্কে ধারণা আছে? শুনেছি পরকীয়া করছিল, দেখে ওনার বউ সুইসাইড করেছে। রাজনীতিতে এই সুইসাইড ইস্যু নিয়ে মিডিয়া কতটা জল ঘোলা করবে আইডিয়া আছে? আমার কানে এটাও এসেছে, কোনো স্বাভাবিকভাবে ওদের বিয়ে হয়নি। ততটা নিশ্চয়ই ভুল নয়। এই ছেলের জন্য আমাকে বারবার বিপদে পড়তে হয়। মিডিয়ার কানে যেন এই ধরনের খবর না যায়, বলে রাখলাম। তাহলে কি ভাই, আমি বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত বলে দাবি করব? এজওয়ানের এহেন কথায় সোলেমান চোখ গরম করে তাকালো। আমি রুমে যাচ্ছি। কথাটা বলেই চলে গেল সোলেমান। এজওয়ান ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল। ভাইজান আবার একটু করছো ইব্রাহিম ভাই? বাপের পরকীয়া করেছে, মাই তো করে নাই। মিডিয়া এটা নিয়ে কথা বলতে আসলে জ্যান্ত পুঁতে রাখবো বলে রাখছি। আমার বিয়ে করা বউ, নিজেকে অবিবাহিত বলতে পারবো না। সোলেমান তো বলেনি নিজেকে অবিবাহিত বলতে। জাস্ট মিডিয়া যেন না জানে সেদিকে খেয়াল রাখিস। না জানার দিকে খেয়াল রাখতে পারবো না, তবে মিডিয়া জানার পর যেন কথাটা পাবলিশ করতে না পারে তার দিকে খেয়াল অবশ্যই রাখবো। দুপুরের দিকে জোহরের নামাজ শেষ করে মেহেরিন নিচে আসে। আসার পর রুমাইসার সাথে একবারও দেখা হয়নি, আর ওই মেয়েটার সাথেও। সোলেমানকে জিজ্ঞাসাও করা হয়নি। মেহেরিন জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেতেই কেউ পাশ চেয়ার টেনে বলল, রুমাইশা খেতে দে। মেহরিন পাশে ফিরে তাকালো। অপরিচিত এক মুখ, ঘরমাক্ত চেহারা। এই গরমেও শরীরে লেদার জ্যাকেট। এখনো ভাত দিতে না দেখে এজওয়ান ফের তাড়া দিয়ে বলল, দে না খেতে, ক্ষুধা লাগছে অনেক। মেহরিন ভাত বেড়ে দিল। এজওয়ান এতটাই মগ্ন ছিল যে ওটা যে রুমাইসা না তা খেয়ালই করেনি। খাওয়া শেষে হাত ধুয়ে সিঁড়ি বেয়ে উপরে করিডোর পেরোতে রুমাইসাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। রুমাইসা না কেবলই নিচে ছিল, তাহলে উপরে আসলো কি করে? এজওয়ান রুমাইসাকে ডেকে বলল, তুই না নিচে ছিলি? আমার আগে এত তাড়াতাড়ি উপরে আসলে কি করে? রুমাইসা ফোনে কথা বলছিল। এজওয়ানের কথাগুলো শুনে ফোন কেটে দিয়ে বলল, কি আবল তাবল বকছো ভাইয়া? আমি তো রুমে ছিলাম এতক্ষণ। তাহলে নিচে কে ছিল? ভাত বেড়ে দিল কে? তুমি খেয়াল করোনি? না। মা বোধ হয়। না, চাচি ছিল না ওটা। তাহলে মেহরিন ছিল বোধ হয়। এজওয়ান ভ্রু কুচকালো। কে? মেহরিন? ভাইয়ার বউ। ভাইজানের বউ? কি? এজওয়ান উল্টো ঘুরলো। মেহরিনের নামটা একবার ঠোঁটের কোণে উচ্চারণ করে ছুট লাগালো নিচে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।